আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ। এটা তোমাদের বইয়ের 10.1 মানে বানানের মধ্যে বানান যে চ্যাপ্টারটা তার মধ্যে একটা অংশ। এই টপিকের মধ্যে যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে একটা শব্দেরই আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি, একটা শব্দকে আমরা কত প্রকার অর্থে ব্যবহার করতে পারি সেই সম্পর্কেই এই টপিকে তোমাদের ধারণা দেওয়া হয়েছে। তো এই বিষয়টা একটু বোঝার বিষয়। অনেক সময় আমরা একই শব্দ দেখতে পাই, একই অর্থ হয় না। একটা শব্দকেই আমরা বিভিন্ন অর্থে কথার মধ্যে ব্যবহার করি। তো একটু এই বিষয়ে আলোচনা করি। ভাষার রহস্যের কোনো শেষ নেই। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এই শ্রেণীর শব্দগুলোকে ভিন্নার্থক শব্দ বলে। ভিন্ন অর্থ প্রকাশক শব্দ, তাই এর নাম ভিন্নার্থক শব্দ অথবা একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ। যেমন কাপড়টির রং কাঁচা, এক্ষেত্রে আমরা যদি বলি কাপড়টির রং কাঁচা, আরেকটা বাক্য বলি কাঁচা আম খেতে টক, দুটো জায়গায় কিন্তু কাঁচা ইউজ হয়েছে, কিন্তু কাঁচা এক অর্থে আমরা বুঝাচ্ছি অস্থায়ী, অর্থাৎ বেশি দিন টিকবে না। আরেকটা কাঁচা অর্থে বোঝানো হয়েছে অপক্ক, যেটা এখনো পাকেনি। শব্দ দুটো দেখতেও এক, বানানো এক, কিন্তু তার অর্থ ভিন্নতার কারণে এটাকে আমরা ভিন্নার্থক শব্দ বলতে পারি। এছাড়াও ভাষার শ্রীবৃদ্ধি ও অর্থের বিস্তারে ভিন্নার্থক শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শ্রীবৃদ্ধি মানে ভাষাটাকে সুন্দর করার অর্থে তার সৌন্দর্য বৃদ্ধি, অথবা তার বিস্তারে মানে সেই অর্থের বিস্তারে, মানে অর্থটাকে আরও কত ধরনের অর্থে ব্যবহার করা যায় সেটা বিস্তার করতে গিয়েই ভিন্নার্থক শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা যায়। আবিধানিক অর্থের বাইরে পদের এই ধরনের বিশিষ্টার্থক প্রয়োগ অর্থের ক্ষেত্রে নানা ধরনের ব্যঞ্জনা সৃষ্টি করে। যখন আমরা মানে যে কোনো শব্দের একটা আবিধানিক মানে অভিধানগত অর্থাৎ ডিকশনারিগত একটা অর্থ রয়েছে, তার বাইরে এই ধরনের যদি বিশিষ্টার্থক প্রয়োগ করে অর্থ ব্যবহার করা হয়, সেটা নানা ধরনের সমস্যারও সৃষ্টি করতে পারে, বুঝতে বা বোঝাতেও সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে বাক্যটা পড়ে আমাদের ভালোভাবে বুঝতে হবে যে বিষয়টা কি বোঝাতে চেয়েছে। এই ক্ষেত্রে আমি কিছু উদাহরণ তোমাদের জন্য দেখাতে পারি। উদাহরণ হিসেবে যেমন দেখা যাচ্ছে অঙ্ক। অঙ্ক শব্দটাকে আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি। যেমন অঙ্ক শব্দ বলতে আমরা গণিত, মানে অঙ্ক ক্ষেত্রে গণিতকে বোঝায়, নাটকের অংশবিশেষকে বোঝানো যায়, রেখাকে বোঝানো যায়, সংখ্যাকে বোঝানো যায়। তোমাদের বইয়ে এগুলো প্রত্যেকটা বাক্য আকারে লেখা আছে। যখন তোমরা সেই বাক্যটা পড়তে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে অঙ্ক অর্থটা কি অর্থে প্রকাশ পেয়েছে। সেটা কি গণিত অর্থ, না নাটকের অংশবিশেষ, না রেখা, না সংখ্যা। আরেকটা যদি বলি যে অর্থ হিসেবে আমরা যেমন টাকা কড়িকে বুঝি, অর্থ হিসেবে আমরা উদ্দেশ্যকে বলতে পারি, অর্থ হিসেবে আমরা অর্থ উপার্জনের সহায়ক কিছুকে বুঝতে পারি ইত্যাদি। এইভাবে অর্থ নামটাকেই আমরা বিভিন্ন অর্থে প্রয়োগ করতে পারি। উঠা শব্দটাকে আমরা যদি বলি উদিত হওয়া, অর্থাৎ ঘুম থেকে জাগা, সূর্য উদিত হওয়া অথবা জাগা, ঘুম থেকে ওঠা। আরোহণ মানে পাহাড়ে ওঠা, এইরকম অর্থে। তো আমরা এই ওঠা শব্দটাকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করি, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এই যে বাক্যটায় আমি এটা প্রয়োগ করেছি সেই বাক্যটা আসলে কোন অর্থে ব্যবহারযোগ্য, কোন অর্থে বাক্যটাকে আমরা ব্যবহার করছি। সেই ক্ষেত্রে দেখা যায় এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে তোমাদের এই একই শব্দে বিভিন্ন অর্থে প্রয়োগের। গুলোকে যে কাজটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে আগে বাক্য সহকারে পড়তে হবে, কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেগুলো দেখতে হবে, বাক্যের মাধ্যমে বুঝতে হবে। এই ক্ষেত্রে তোমাদের জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে যে তোমরা এই যে তোমাদের যে এই টপিকটা থেকে এমসিকিউ আসবে, মানে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে না, কিন্তু এমসিকিউ আসে। তো এমসিকিউর ক্ষেত্রে যেরকম মানে আমি একটু বলতে পারি যে ধরো বলা আছে সে অঙ্কে কাঁচা। এই ক্ষেত্রে অঙ্ক শব্দটি দ্বারা কোন অর্থের প্রকাশ পেয়েছে বা কোন অর্থটি প্রকাশ পেয়েছে, হয়তো 4টা অপশন
দেয়া থাকবে, তার মধ্যে উত্তরটাও থাকবে। সেক্ষেত্রেও অঙ্কে কাঁচা শব্দটা কিন্তু গণিতের বিষয়টা বোঝানো হয়েছে, তাই সেখানে কিন্তু উত্তরটা সেই বাক্যটা পড়ে অর্থটা বুঝে সেই উত্তরটা তোমাদের দিতে হবে। ঠিক তেমনভাবে অর্থের ক্ষেত্রে যদি বলি যে তার কথার অর্থ আমি বুঝতে পারিনি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে টাকা কড়িকে বা অর্থ উপার্জনের কোনো সহায়ক বিষয়বস্তুকে না বুঝে আমরা বুঝবো এখানে কোনো উদ্দেশ্যকে বোঝানো হয়েছে। অথবা যদি বলা হয় যে সে পাহাড়ে উঠছে বা উঠতে চায়, সেই ক্ষেত্রে উদিত হওয়া বা জাগা এই দুটার কোনোটাকেই কিন্তু আমরা বুঝতেছি না, সেই ক্ষেত্রে আমরা বুঝছি এটা আরোহণকে বোঝানো হয়েছে। এইভাবে আমি পুরো টপিকের পুরো যে ওখানে যতগুলো উদাহরণ আছে প্রত্যেকটার সাথে যে বাক্যগুলোকে তোমাদের পড়তে হবে। বাক্যগুলো পড়লে তোমরা বুঝতে পারবে এটা কোন অর্থে ইউজেবল বা কোন অর্থে ব্যবহারযোগ্য। অর্থ বুঝে তারপর তোমাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে তোমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে রিডিংটাকে খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা বাক্য সহকারে অর্থ সহকারে পড়ে তারপরে তোমাদের এই টপিক থেকে অ্যান্সার করতে হবে। আর সামনের চূড়ান্ত সেমিস্টার যে যে চূড়ান্ত মূল্যায়ন সেটার জন্য তোমাদের এই টপিকটা কিন্তু উল্লেখযোগ্য, এবং এই টপিকের থেকে শুধু এই সেমিস্টার কেন সামনের দিনগুলোতেও যখন তোমাদের অন্য ক্লাসেও তোমাদের এইটা ব্যবহার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে তোমাদের সুবিধা করে দিবে। এছাড়াও যদি কোনো এই চ্যাপ্টারটা পড়ার পরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আমাকে অনলাইন ক্লাসে বা আমি বা যে টিচার তোমাদেরকে ক্লাসটা নিবে সে তার কাছে প্রশ্ন করতে হবে। কোনো বুঝতে সমস্যা থাকলে সেখানে আগে থেকেই তোমাদেরকে নক করতে হবে যে এই বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা। এছাড়াও এখান থেকে যে এমসিকিউগুলো যাবে সেটা হচ্ছে তোমাদের এটা 74 পেজ থেকে স্টার্ট হয়, 74 পেজ থেকে 75 পেজ, 74 পেজে কিছুটা আছে আর 75 পেজ সম্পূর্ণটা। এই পুরো 74 এবং 75 পেজ তোমাদের পড়তে হবে, পড়ে তারপর এখান থেকে এমসিকিউ তৈরি করতে হবে। প্রায় 25টা এমসিকিউ রেডি করবে এখান থেকে। আর প্রত্যেকটা আমি যেভাবে বললাম যে এরকম অর্থের প্রয়োগগুলা মানে অর্থ বাক্য পড়ে অর্থের প্রয়োগ কীভাবে হয়েছে সেটা বুঝতে হবে। আর অনুশীলনীগুলো ফলো করবে যে অনুশীলনীর ভেতরে তোমাদের এমসিকিউর স্ট্রাকচারগুলো কিভাবে দেওয়া আছে সেইটাকে ফলো করে তোমরা ধারণা নিয়ে এমসিকিউ তৈরি করতে পারো। এছাড়াও আরও যেটা বলার প্রয়োজনীয় সেটা হচ্ছে ভিন্নার্থক শব্দের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এখানে অর্থের ভিন্নতা যেন না থাকে, মানে অর্থ যেন উল্টাপাল্টা না হয়ে যায়। যেমন সে অঙ্কে কাঁচা, এখানে যেন নাটকের অংশবিশেষ বা রেখা বা সংখ্যার কোনো চলে না আসে, এখানে যেন গণিতটাই আসে। আর অর্থের ক্ষেত্রেও যেন সেম প্রয়োগটি হয়, সেটা বাক্য পড়ে তোমাদের আগে বুঝতে হবে। আরেকটা যেটা বিষয়, বাক্য পড়ে বুঝতে গেলে তোমাদের এই প্রত্যেকটার অর্থ কী অর্থে ব্যবহৃত হতে পারে, সেগুলো কোন কোন অর্থে প্রকাশক হতে পারে সেই অর্থ প্রকাশকগুলোকে মনে রাখতে হবে। যেমন অঙ্কের ক্ষেত্রে গণিত, নাটকের অংশবিশেষ, সংখ্যা এগুলো বোঝাচ্ছে। অর্থের ক্ষেত্রে টাকা কড়ি, উদ্দেশ্য, অর্থ উপার্জনের সহায়ক, এই প্রত্যেকটা অর্থ আগে থেকে জানা থাকতে হবে। উঠা অর্থে উদিত হওয়া, জাগা, আরোহণ, এইগুলো জানা থাকতে হবে। এগুলো যদি জানা থাকে তাহলে তুমি যে কোনো একটা বাক্য দেখে সেটা ঠিক করতে পারবে যে এগুলোর ভিতর থেকে কোনটা হতে পারে। কিন্তু যদি তুমি এই ভিন্নার্থ প্রয়োগের অর্থগুলো জানতে না পারো তাহলে সেখানে হঠাৎ করে বাক্য পড়েও অনেক সময় বোঝা যায় না। তো এই ক্ষেত্রে আবার এই সাজেশনগুলো তোমরা আশা করি ফলো করবে। আর এইভাবে পড়ে আমাকে এসডব্লিউ তৈরি করে সময়ের মধ্যে জমা দিতে হবে। ধন্যবাদ সবাইকে।